হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো পড়াশোনা করছো। এক্সাম ডেট কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে, তো সেই মতো প্রিপারেশন মানে এখন রিভিশন করতে হবে তোমাদের, বেশি বেশি করে কোয়েশ্চেন আনসার সলভ করতে হবে। তো আজকে আরও একটা পলিটির ক্লাস, ফান্ডামেন্টাল ডিউটিস করাবো আজকে। অলরেডি আমাদের ফান্ডামেন্টাল রাইটস হয়ে গেছে, ডিপিএসপি হয়ে গেছে। আজকে ফান্ডামেন্টাল ডিউটিস, এখন আর কিন্তু কোন কমিটির রেকমেন্ডেশনে ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড হয়েছে বা কত সালে অ্যাড হয়েছে এইসব কোয়েশ্চেন আর আসে না। এখন কিন্তু সাবক্লজ থেকে কোয়েশ্চেন আসে, তাই যতগুলো ফান্ডামেন্টাল ডিউটিস আছে সেগুলোকে আমাদের ডিটেলে পড়তে হবে আর কোয়েশ্চেন আনসারও সলভ করতে হবে। তো আগে ফার্স্টে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে তারপর কোয়েশ্চেন আনসার সলভ করব। তো চলো লেটস স্টার্ট টুডেজ ক্লাস। ফান্ডামেন্টাল ডিউটিস, যেটা কিনা ইনকর্পোরেট হয়েছে, অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না কিন্তু। তো ইনকর্পোরেট হয়েছে বলে একটা ক্লজ করা হয়েছে 4-এর এ, তাই তো 4-এর এ একটা নতুন পার্ট অ্যাড করা হয়েছে 4-এর এ, যেটাকে কিনা একটাই আর্টিকেলের মধ্যে সাবক্লজ করে করে হচ্ছে দেওয়া হয়েছে। 51A পার্ট অ্যাডেড হয়েছে। কনসেপ্ট আমরা কোথা থেকে নিয়েছি? ইউএসএসআর, রাশিয়া থেকে, তাই তো। তাহলে ফান্ডামেন্টাল ডিউটিস কি বললাম, অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না, পরে অ্যাড হয়েছে, সেই জন্য পার্ট 4A। আর্টিকেল হচ্ছে 51A, একটাই আর্টিকেল, আর কনসেপ্ট কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএসআর। ওকে, তো চলো, আমি যেটা বললাম যে অরিজিনালি নট মেনশনড, কনস্টিটিউশন যখন অ্যাডপ্ট হয়েছে, কত সালে অ্যাডপ্ট হয়েছে? 1949, 26 নভেম্বর। তখন কিন্তু আমাদের কনস্টিটিউশনে পার্ট ছিল না ফান্ডামেন্টাল ডিউটিস। তো কবে অ্যাড হলো? 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1976। তখন হচ্ছে 10টা ফান্ডামেন্টাল রাইট হয়েছিল, মানে 51 এর সাবক্লজ এ থেকে জে অবধি, এক সেকেন্ড, এ থেকে জে অবধি ছিল। পরে 2002 সালে 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে আরও একটা সাবক্লজ অ্যাড হলো, সেটা হলো কে। তো ফাইনালি কটা হলো তাহলে? ফার্স্টে ছিল 10টা, মানে যখন অ্যাড হয়েছে 1976-এ তখন 10টা, পরে আরও একটা অ্যাড হয়েছে কত? 11টা। ঠিক আছে, প্রেজেন্ট কটা ফান্ডামেন্টাল ডিউটিস? 11টা ফান্ডামেন্টাল ডিউটিস। তো অরিজিনাল কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইট ছিল, আমাদের শুধু অধিকারের কথা বলা হচ্ছে। তো জনগণকে অধিকার দেওয়া হচ্ছে, সেই অধিকারের সাথে সাথে কিছু দায়িত্ব কর্তব্য তো সিটিজেনের থাকা উচিত টুয়ার্ডস আওয়ার নেশন, টুয়ার্ডস কনস্টিটিউশন। তো সেই সমস্ত জিনিসগুলো অ্যাড হলো কবে? 42nd CAA অফ 1976। তো রেকমেন্ডেশনটা দেখি কার রেকমেন্ডেশনে এসেছিল। তো 1976 মানে হচ্ছে তখন পিএম হচ্ছেন মিসেস ইন্দিরা গান্ধী। তো ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট চলছে, তখন গভর্নমেন্ট ফিল করছে যে ফান্ডামেন্টাল রাইটের সাথে সাথে সিটিজেনের কিছু ডিউটিস থাকা উচিত। তো সেই জন্য একটা কমিটি গঠন করা হলো, কি না, শরণ সিং কমিটি, যার রেকমেন্ডেশনে ফান্ডামেন্টাল ডিউটিসগুলো অ্যাড হলো। যদিও বা শরণ সিং কমিটি সাজেস্টেড দ্য ইনকর্পোরেশন অফ 8 ফান্ডামেন্টাল, এখান থেকেও আজকাল প্রশ্ন আসছে, হ্যাঁ, যে শরণ সিং কমিটি কতগুলো ফান্ডামেন্টাল ডিউটিস রেকমেন্ড করেছিলেন? তো 8টা ফান্ডামেন্টাল ডিউটিস রেকমেন্ড করেছিলেন, ঠিক আছে, যেটা কিনা 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে কটা হলো? 10টা ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড হয়ে গেল, ঠিক আছে। তাহলে ফান্ডামেন্টাল ডিউটিস কোন কমিটির রেকমেন্ডেশনে এলো? শরণ সিং কমিটি, যিনি কিনা 8টা ফান্ডামেন্টাল ডিউটিস রেকমেন্ড করেছিলেন। কিন্তু ফাইনালি 1976 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে কটা ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড হলো? 10টা, ঠিক আছে। তো দেখো ইন্টারেস্টিংলি কি বলছে, দেখো, সার্টেন রেকমেন্ডেশন অফ দ্য কমিটি, মানে শরণ সিং কমিটি, ওকে, সার্টেন রেকমেন্ডেশন অফ দ্য কমিটি ওয়াজ নট অ্যাকসেপ্টেড বাই দ্য কংগ্রেস পার্টি। আমি ফার্স্টেই বললাম যে তখন গভর্নমেন্ট কিন্তু কংগ্রেস পার্টির, লেড বাই মিসেস ইন্দিরা গান্ধী। তো not accepted by Congress party and hence not incorporated in the constitution. This includes, মানে যেগুলো ওরা অ্যাকসেপ্ট করলো না, আমি কি বললাম যে রেকমেন্ড করেছিল শরণ সিং কমিটি 8টা, তাই তো, 3টে হচ্ছে
কংগ্রেস পার্টি অ্যাকসেপ্ট করলো না, তাহলে নিল কটা? 5টা নিল, তাই তো? তাহলে শরণ সিং কমিটির 8টা রেকমেন্ডেশনের মধ্যে নিয়েছে 5টা, নেয়নি কটা? 3টে, আর 5টা হচ্ছে গভর্নমেন্ট নিজে থেকে হচ্ছে ইনকর্পোরেট করেছে। তো কি 3টে নেয়নি দেখো, দ্য পার্লামেন্ট মে প্রোভাইড ফর দ্য ইম্পোজিশন অফ সাচ পেনাল্টি অর পানিশমেন্ট অ্যাজ মে বি কনসিডার্ড অ্যাপ্রোপ্রিয়েট ফর এনি নন কমপ্লায়েন্স উইথ অর রিফিউজাল টু অবজার্ভ এনি অফ দ্য ডিউটি। এই যে ডিউটি শরণ সিং কমিটি 8টা রেকমেন্ড করছে, এই ডিউটিগুলো যদি কেউ পালন না করে তাহলে পার্লামেন্ট কি করতে পারে? পেনাল্টি বা পানিশমেন্ট লাগাতে পারে, ঠিক আছে? মানে এটা রেকমেন্ড করেছিলেন শরণ সিং কমিটি, যেটা কিনা নট অ্যাকসেপ্টেড বাই কংগ্রেস গভর্নমেন্ট, যে হচ্ছে যদি ফান্ডামেন্টাল ডিউটিস কেউ পারফর্ম না করে তাহলে তার এগেইনস্টে পার্লামেন্ট পেনাল্টি বা পানিশমেন্ট লাগাতে পারে, ঠিক আছে? এটা একটা। আরও দুটো রয়েছে দেখো, নো ল ইম্পোজিং সাচ পেনাল্টি অর পানিশমেন্ট shall be questioned in any court on the ground of the infringement of any fundamental right or on the ground repugnancy to any other provision of the constitution। দেখো যে লটা ইম্পোজ করা হবে, পেনাল্টিটা যে লাগানো হলো, যে তুমি একজন মানুষ, তুমি ফান্ডামেন্টাল ডিউটিস পারফর্ম করোনি, তার জন্য তোমাকে পানিশমেন্ট বা পেনাল্টি লাগানো হচ্ছে, সেটা কোনো কোর্টে গিয়ে কোয়েশ্চেন করা যাবে না যে আমার ফান্ডামেন্টাল রাইটটা হনন হচ্ছে, ঠিক আছে? বিরোধিতা আমি করতে পারবো না বা আমি লঙ্ঘন করতে পারবো না সেটাকে, ঠিক আছে? আর একটা কমিটির রেকমেন্ডেশন ছিল যে হচ্ছে ডিউটি টু পে ট্যাক্সেস শুড অলসো বি দ্য ফান্ডামেন্টাল ডিউটি অফ দ্য সিটিজেন। সিটিজেনের ডিউটি হচ্ছে ট্যাক্সটা পে করা। কি বললাম তাহলে? যে সর্দার শরণ সিং কমিটি 8টা ফান্ডামেন্টাল ডিউটিস রেকমেন্ড করেছিলেন, কংগ্রেস গভর্নমেন্ট led by Mrs. Indira Gandhi accepted only 5 fundamental duties, not accepted 3 fundamental duties, যেগুলো কিনা কি, যে পার্লামেন্ট হচ্ছে পেনাল্টি বা পানিশমেন্ট ইম্পোজ করতে পারবে ফর নন পারফরমেন্স অফ দ্য এনি অফ দ্য ফান্ডামেন্টাল ডিউটিস। সেকেন্ড হচ্ছে সেই যে পেনাল্টি বা পানিশমেন্ট লাগানো হয়েছে সেটা কোনো কোর্টে কোয়েশ্চেন করা যাবে না যে আমার ফান্ডামেন্টাল রাইট হনন হয়েছে, আর ট্যাক্স পে করাটাও একজন সিটিজেনের ডিউটি। দেখো লিস্ট অফ ফান্ডামেন্টাল ডিউটিস, ঠিক আছে? তো এখন আর প্রশ্ন কিন্তু ওই ওপর থেকে আসছে না, সাবক্লজ থেকেও কোয়েশ্চেন আসছে। তো সাবক্লজগুলো সবকটাই 11টা সাবক্লজ আমাদের পড়তে হবে, ইভেন এমটিএসেও পর্যন্ত সাবক্লজ থেকে কোয়েশ্চেন আসছে, ঠিক আছে? তো একটাই আর্টিকেল দেখো 51 এর সাবক্লজ এ, স্মল লেটার এ, ওকে? তো কি বলছে দেখো, টু অ্যাবাইড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড রেসপেক্ট ইটস আইডিয়ালস অ্যান্ড ইনস্টিটিউশন, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড ন্যাশনাল অ্যান্থম। আগের দিন যখন ডিপিএসপি পড়াচ্ছিলাম তখনও বলেছিলাম যে শুধু কিওয়ার্ড পড়বো, এই সমস্ত যেগুলো বড় বড় আর্টিকেল। এখানেও সেম কথাই বলবো, ফান্ডামেন্টাল ডিউটিসে শুধু কিওয়ার্ডগুলো পড়বো, ঠিক আছে? তো দেখো এখন অগস্ট মাস, সামনে ইন্ডিপেন্ডেন্স ডে 15 অগস্ট, তাই তো? তো সেই ছবিটা ইমাজিন করে ফান্ডামেন্টাল ডিউটিসগুলোকে মনে রাখার চেষ্টা করব। একটু ছোটোবেলায় ভাবো আমরা সবাই স্কুলে যেতাম স্বাধীনতা দিবসের দিন, তাই তো? পতাকা উত্তোলন হতো, তারপর সাধারণত শিক্ষক শিক্ষিকারা কিছু বক্তৃতা দিতেন, তারপর খাওয়া দাওয়া হয়ে বাড়ি ফিরে আসতাম। তো সেইটাই দেখো, প্রথমে স্কুলে গিয়ে প্রথমে কি হতো? প্রথমে পতাকা উত্তোলন করা হতো আর হচ্ছে জাতীয় সঙ্গীত গাওয়া হতো। তো প্রথম ফান্ডামেন্টাল ডিউটি হচ্ছে দেখো ন্যাশনাল ফ্ল্যাগ আর ন্যাশনাল অ্যান্থেমকে রেসপেক্ট করা, একজন সিটিজেনের এটা ডিউটি, ও মানে কর্তব্য। কর্তব্য কি না, ন্যাশনাল অ্যান্থেম আর ন্যাশনাল ফ্ল্যাগকে রেসপেক্ট করা। দিস ইজ ফার্স্ট ফান্ডামেন্টাল ডিউটিস। সেকেন্ড ফান্ডামেন্টাল ডিউটিস কি বলছে দেখো, তো বললাম সকালে প্রথমে কি হলো, পতাকা উত্তোলন হলো আর জাতীয় সঙ্গীত গাওয়া হলো, তাই তো? সেকেন্ডে তারপরের ইভেন্টে কি হয়, ইউজুয়ালি হেড স্যার যিনি বা হেড ম্যাডাম, তো তিনি কি করেন না হচ্ছে নেতাজির সম্বন্ধে, নেতাজি সুভাষচন্দ্র বাসু বা মহাত্মা গান্ধী এনাদের সম্বন্ধে কিছু বক্তৃতা দেন, তাই তো? যে ইনারা কিভাবে হচ্ছেন ফ্রিডম স্ট্রাগলটা লিড করেছেন, কিভাবে ইন্ডিপেন্ডেন্স এসছে। তো সেকেন্ড দেখো, টু চেরিশ অ্যান্ড ফলো দ্য নোবেল আইডিয়ালস দ্য ইন্সপায়ার্ড দ্য ন্যাশনাল স্ট্রাগল ফর ফ্রিডম। তো এই যে ন্যাশনাল স্ট্রাগল সেইটাকে চেরিশ করা সেকেন্ড ফান্ডামেন্টাল ডিউটি। কি বললাম, ন্যাশনাল স্ট্রাগলটাকে, ন্যাশনাল মুভমেন্টের যে স্ট্রাগলটা সেটাকে চেরিশ করা, সেটা ফান্ডামেন্টাল ডিউটিস। তো এই হেড স্যার বক্তৃতা দিলেন যে হচ্ছে
ফ্রিডম স্ট্রাগলটাকে চেরিশ করতে হবে, তাই তো। তারপর দেখো কি বলছে, টু আপহোল্ড অ্যান্ড প্রোটেক্ট দ্য সোভার্নিটি, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া। ইউনিটি আর ইন্টিগ্রিটির কথা বলা হচ্ছে। তো স্যার হচ্ছে ফার্স্টে বললেন যে হচ্ছে ফ্রিডম স্ট্রাগলটাকে চেরিশ করতে, তাই তো। থার্ড বলছেন যে হচ্ছে কি সবাই আমরা যেন মিলেমিশে থাকি, তাই তো। ইউনিটি ইন্টিগ্রিটির কথা বলা হচ্ছে মানে সবাই যেন আমরা মিলেমিশে থাকি, সেইটার কথা বলা হচ্ছে। ফোর্থ দেখো, ফোর্থ বলা হচ্ছে আমরা এই সিকোয়েন্সে 5টা মনে রাখবো, ঠিক আছে। তো ফোর্থ কি বলছে দেখো, ডিফেন্ড দ্য কান্ট্রি অ্যান্ড রেন্ডার ন্যাশনাল সার্ভিস ওয়েন কল্ড আপন টু ডু সো। দেশ যখন আমাকে ন্যাশনাল সার্ভিসের জন্য ডাকবে তখন আমাকে যেতে হবে, টু গিভ দ্য ন্যাশনাল সার্ভিস, ঠিক আছে। আর 5 নম্বরে কি বলছে, ইতে বলা হচ্ছে যে হচ্ছে ব্রাদারহুডের কথা। দেখো এত বড় একটা দরকার নেই, শুধু ব্রাদারহুড, ঠিক আছে। মানে হচ্ছে কি সৌভ্রাতৃত্ববোধ বজায় রাখা, টু প্রমোট হারমোনি অ্যান্ড দ্য স্পিরিট অফ কমন ব্রাদারহুড অ্যামংস্ট অল দ্য পিপল অফ ইন্ডিয়া, ট্রানজেক্টিং রিলিজিয়াস, লিঙ্গুইস্টিক অ্যান্ড রিজিওনাল অর sectional diversity and to renounce practice derogatory to the dignity of women। দুটো জিনিস, একটা হচ্ছে সৌভ্রাতৃত্ববোধ ব্রাদারহুড, আর একটা হচ্ছে ডিগনিটি অফ উইমেন, ঠিক আছে। সৌভ্রাতৃত্ববোধ বজায় রাখা আর উইমেনের ডিগনিটিটাকেও বজায় রাখা, ঠিক আছে। এই 5টা ওই সকালে স্বাধীনতা দিবস অনুষ্ঠানে যেটা হচ্ছে, ঠিক আছে। প্রথমে কি বললাম যে স্কুলে গিয়ে প্রথমে ন্যাশনাল ফ্ল্যাগ আর অ্যানথেমটাকে রেসপেক্ট করতে হবে। তারপর স্যার কিছু বক্তৃতা দিলেন আমাদের হচ্ছেন প্যাট্রিয়টদের নিয়ে, সেইটাকে চেরিশ করতে হবে, মানে হচ্ছে ন্যাশনাল মুভমেন্টটাকে চেরিশ করতে হবে। থার্ড হচ্ছে স্যার বলছেন যে সবাই তোমরা মিলেমিশে থাকবে, ইউনিটি ইন্টিগ্রিটির কথা। তারপরে বলছেন কি যে দেশ যখন আমাকে মানে আমার সার্ভিস দেওয়ার দরকার আছে, দেশ যখন ডাকবে আমাকে সার্ভিস দিতে যেতে হবে, দ্যাট ইজ ফোর্থ। আর ফিফথ হচ্ছে ব্রাদারহুড মানে সৌভ্রাতৃত্ববোধ বজায় রাখা, আর হচ্ছে কি না ডিগনিটি অফ উইমেনটাও বজায় রাখা, ঠিক আছে। এই 5টা আমরা একটা সিকোয়েন্সে মনে রাখার চেষ্টা করব, এই অবধি, ঠিক আছে। এরপর দেখো, টু প্রিজার্ভ দ্য রিচ হেরিটেজ অ্যান্ড কান্ট্রিজ কম্পোজিট কালচার। তাহলে ফিফথ নয় সিক্সথ বলবো। সিক্সথে কি আছে, রিচ হেরিটেজ আর কালচারটা হচ্ছে প্রিজার্ভ করা, ঠিক আছে। টু প্রোটেক্ট অ্যান্ড তারপরে জিতে কি আছে, জিতে আছে ন্যাচারাল এনভায়রনমেন্ট ইনক্লুডিং ফরেস্ট, লেক অ্যান্ড রিভার্স। শুধু ন্যাচারাল এনভায়রনমেন্টটা মনে রাখো যে ন্যাচারাল এনভায়রনমেন্টটা হচ্ছে কোথায়, জিতে, ঠিক আছে। এই যে কি আছে, টু ডেভেলপ সায়েন্টিফিক টেম্পার। দেখো ফার্স্টে হচ্ছে ই অবধি তো একটা সিকোয়েন্সে হলো ব্রাদারহুড অবধি। এফে কি আছে, দেশের হচ্ছে রিচ হেরিটেজ কালচার যেগুলো আছে সেগুলোকে প্রিজার্ভ করা। জিতে কি আছে, রিচ হেরিটেজ কালচার হলো, তারপর কি আসবে, অবভিয়াসলি যেগুলো হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্ট সেগুলোকে প্রিজার্ভ করাও আমাদের ডিউটি। জি এই যে কি হলো, ফার্স্টে রিচ হেরিটেজ কালচার হলো, এনভায়রনমেন্ট হলো, এবার বাদবাকি কে পড়ে আছে, সায়েন্সের দিকেও তো আমাদেরকে এক্সেল করতে হবে। তো সায়েন্টিফিক টেম্পারের কথা বলা হচ্ছে, ডেভেলপ সায়েন্টিফিক টেম্পার, হিউম্যানিজম অ্যান্ড স্পিরিট অফ ইনকোয়ার অ্যান্ড রিফর্ম। আইতে কি আছে, এবার দেখো পাবলিক প্রপার্টিকে হচ্ছে সেফগার্ড করতে হবে, আর হচ্ছে অ্যাবজর্ব ভায়োলেন্সটাকে ত্যাগ করতে হবে, ঠিক আছে। এবার যে বলছে কি সমস্ত স্ফিয়ারে, দেখো টু স্ট্রাইভস টুয়ার্ডস দ্য এক্সেলেন্স ইন অল স্ফিয়ার্স, সমস্ত স্ফিয়ারে যেন এক্সেলেন্স আছে সেটার ব্যাপারে ভাবা। তারপরে লাস্ট হচ্ছে কে, which was added by 86 Constitutional Amendment Act of 2002। আগেও পড়িয়েছি আমি যে 2002-এর 86 নম্বর অ্যামেন্ডমেন্টে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটের 21-এর এ, যেখানে কিনা কি বলা হচ্ছিল যে হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী বাচ্চাদের এলিমেন্টারি এডুকেশন দিতে হবে, তাই তো, ফ্রি এলিমেন্টারি এডুকেশন দিতে হবে। এখানে বলা হচ্ছে এই সেম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের 51-এর কেতে বলা হচ্ছে যে এটা প্যারেন্ট মানে একজন বাচ্চার হচ্ছে হিজ হার চাইল্ড, একজন বাচ্চার মা বাবার দায়িত্ব 6 থেকে 14 বছর অবধি বয়সী বাচ্চাদের অপরচুনিটিটা প্রোভাইড করা। বুঝতে পেরেছো, শুধু গভর্নমেন্ট প্রোভাইড করলে তো হবে না, বাবা মাকেও তো চাইতে হবে যে বাচ্চা পড়ুক। তো বাবা মাকে কি ডিসাইড করতে হবে যে 6 থেকে 14 বছরের এডুকেশনটা যেন অপরচুনিটিটা যেন ওরা পায়, এটা হচ্ছে লাস্ট, ঠিক আছে।
তো ফার্স্টে আমি কি বললাম তাহলে দেখো এই 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 জিনিসটার মধ্যে ফার্স্টে কি আছে রিচ হেরিটেজ কালচার, তারপর কি আছে এফজিতে আছে কি এনভায়রনমেন্ট, এইচে কি আছে এনভায়রনমেন্টের পরে সায়েন্টিফিক টেম্পার, তারপরে আইতে কি আছে পাবলিক প্রপার্টিকে সেফগার্ড করা আর ভায়োলেন্সকে অ্যাবজর্ব করা, আর জেতে কি আছে সমস্ত স্ফিওরে এক্সেলেন্স আনা, আর কেতে কি আছে যে 6 থেকে 14 বছর বয়সী বাচ্চার বাবা মাদের দায়িত্ব যে তারা যেন বেসিক এডুকেশনটা পায়। ঠিক আছে, এই হচ্ছে 11টা ফান্ডামেন্টাল ডিউটিস। একবার রিভিশন দিয়ে নিই। ফার্স্টে কি আছে বললাম যে প্রথমেই আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ আর অ্যানথেমটাকে কি করতে হবে রেসপেক্ট করতে হবে। সেকেন্ড কি বললাম আমি যে হচ্ছে ন্যাশনাল যে স্ট্রাগলটা মুভমেন্টটা সেটাকে চেরিশ করতে হবে। ঠিক আছে, থার্ড কি আছে ইউনিটি ইন্টিগ্রিটিকে বজায় রাখা। ফোর্থ হচ্ছে ন্যাশনাল সার্ভিস দেওয়ার জন্য আমাদের হচ্ছে সবসময় রেডি থাকতে হবে দেশ যখনই ডাকবে। তারপরে ফিফথ মানে ইতে কি আছে ব্রাদারহুড আর হচ্ছে উইমেনের ডিগনিটিটাকে প্রিজার্ভ করা, ব্রাদারহুডটাকে স্পিরিট প্রমোট করা, ব্রাদারহুডকে প্রমোট করা। এরপর দেখো এই 5টা একসাথে, তারপরের 5টা 6টা একসাথে করব। সেটা কি প্রথমে আছে হচ্ছে রিচ হেরিটেজ কালচারকে প্রিজার্ভ করা, তারপরে এনভায়রনমেন্টকে প্রিজার্ভ করা, তারপরে হচ্ছে কি সায়েন্টিফিক টেম্পার হিউম্যানিজম এগুলোকে হচ্ছে ডেভেলপ করা, তারপরে পাবলিক প্রপার্টিকে সেফগার্ড করা, আর হচ্ছে কি না হচ্ছে ভায়োলেন্সকে অ্যাবজর্ব করা। ঠিক আছে, আর লাস্ট যেটা লাস্টের আগেরটা সেটাতে কি আছে সমস্ত স্ফিয়ারে এক্সেলেন্স আনা, আর লাস্ট হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী বাচ্চাদের প্যারেন্টের দায়িত্ব তারা যেন বেসিক এডুকেশনের অপরচুনিটিটা পায়। ওকে, তো এই ছিল 11টা ফান্ডামেন্টাল ডিউটিস। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, আগেই আমরা পড়েছি যে ফান্ডামেন্টাল রাইট কিন্তু জাস্টিসিয়েবল, মানে কি ভায়োলেশন হলে কোর্ট দ্বারা ইমপ্লিমেন্ট করানো যায়, কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু জাস্টিসিয়েবল নয়, নন জাস্টিসিয়েবল। ঠিক আছে, কি বললাম নন জাস্টিসিয়েবল। ঠিক আছে, নন জাস্টিসিয়েবল মানে কি না হচ্ছে যদি ভায়োলেশন হয় ফান্ডামেন্টাল ডিউটিস যদি কেউ ভায়োলেট করে, মানে ধরো ন্যাশনাল ফ্ল্যাগকে কেউ রেসপেক্ট করছে না, ঠিক আছে, তো সেখানে কি কোর্ট দ্বারা ইমপ্লিমেন্ট হবে না, কোর্ট দ্বারা ইমপ্লিমেন্ট হবে না। এবার পার্লামেন্ট চাইলে সেটা ল এনে ইমপ্লিমেন্ট করাতে পারে। বুঝতে পেরেছো, এটা এই অধিকারটা কার হাতে দেওয়া হয়েছে পার্লামেন্টের হাতে, কোর্ট দ্বারা কিন্তু ইমপ্লিমেন্ট করানো যাবে না। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, হুইচ কমিটি হ্যাড সাজেস্টেড আ পেনাল্টি অফ পানিশমেন্ট ফর দ্য নন পারফরমেন্স অফ ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিসের যদি নন পারফরমেন্স হয় তাহলে কোন কমিটি রেকমেন্ড করেছিল ইন্দিরা গান্ধী গভর্নমেন্টকে যে হচ্ছে পেনাল্টি বা পানিশমেন্ট লাগানো যাবে? কোন কমিটি? যারা ফান্ডামেন্টাল ডিউটিস রেকমেন্ড করেছে, সোরেন সিং কমিটি, তাই তো? সোরেন সিং কমিটি তো এটা রেকমেন্ড করেছিল, যেটা কিনা অ্যাকসেপ্ট করা হয়নি, তাই তো? নেক্সট দেখো, 11th ফান্ডামেন্টাল ডিউটি প্রোভাইড অপরচুনিটি ফর এডুকেশন ফর দ্য ড্যাশ এজ গ্রুপ অফ চিলড্রেন। এমটিএসে এসছে যে কোন এজ গ্রুপের চিলড্রেনদেরকে 11th ফান্ডামেন্টাল ডিউটি মানে হচ্ছে 51 এর সাবক্লজ কে, তাই তো? তাই তো, সেখানেই তো বলা হচ্ছিল। তো সেটা কোন এজ গ্রুপ? 6 থেকে 14, 5 থেকে 15, 2 থেকে 11, 6 থেকে 18, 6 থেকে 14। নেক্সট দেখো, which of the following is not a fundamental duty in the Indian constitution? ভারতের সংবিধানে কোনটা, এদের মধ্যে কোনটা ফান্ডামেন্টাল ডিউটি নয়? protecting public property, to maintain and protect the sovereignty of the country, to promote harmony and spirit of brotherhood, protecting monument। দেখো, protecting public property এটা তো ছিল, তাই তো? এটা ছিল তো। তারপরে দেখো, মেনটেন প্রোটেক্ট সোভার্নিটি অফ দ্য কান্ট্রি, হ্যাঁ এটাও ছিল। ব্রাদারহুডও ছিল, তো ছিল না কি প্রোটেক্টিং মনুমেন্ট, এটা কিন্তু ডিপিএসপির পার্ট, তাই তো? এটাই হচ্ছে ফান্ডামেন্টাল, নট আ ফান্ডামেন্টাল ডিউটি, এটা ফান্ডামেন্টাল ডিউটি নয়। নেক্সট কোয়েশ্চেন, দ্য সেলিব্রেশন অফ ক্রিসমাস, ঈদ, কি বলছে, ক্রিসমাস, ঈদ অ্যান্ড হোলি in school is an example of making children learn fundamental duties as well. স্কুলে ক্রিসমাস সেলিব্রেট করা, ঈদ সেলিব্রেট করা বা হোলি সেলিব্রেট করা বাচ্চাদের শেখানো ফান্ডামেন্টাল ডিউটিস। হুইচ অফ দ্য ফলোয়িং ফান্ডামেন্টাল ডিউটি অ্যাডভোকেট অ্যাবাউট দিস টাইপ অফ আইডিয়ালস? এই নিচে যে ফান্ডামেন্টাল ডিউটিসগুলো দেওয়া হয়েছে তার মধ্যে কোনটা এটাকে জাস্টিফাই করছে?
টু ডিফেন্ড দ্য কান্ট্রি অ্যান্ড রেন্ডার ন্যাশনাল সার্ভিস, ন্যাশনাল সার্ভিস দেওয়াটা রেন্ডার করছে না, করছে না। টু ডেভেলপ দ্য সায়েন্টিফিক টেম্পার, সায়েন্টিফিক টেম্পার সেলিব্রেশন করাটা না, এটাও হবে না। সেফগার্ড পাবলিক প্রপার্টি, অ্যাবজিওর ভায়োলেন্স, এটাও হবে না। টু প্রমোট হারমোনি অ্যান্ড স্পিরিট অফ কমন ব্রাদারহুড, সবার মধ্যে দেখো এখানে যে ক্রিসমাস, ঈদ, হোলি, আমাদের দেশে তিনটে আলাদা আলাদা ধর্মের কিন্তু অনুষ্ঠান, মানে ফেস্টিভ্যাল বলতে পারি। তো সেটা কি সৌভ্রাতৃত্ববোধ বজায় রাখার ইয়ে দিচ্ছে তো এটা কি হবে? টু প্রমোট হারমোনি অ্যান্ড স্পিরিট অফ কমন ব্রাদারহুড, ঠিক আছে? এটাকে প্রমোট করাই হচ্ছে এই ক্রিসমাস, ঈদ, হোলি স্কুলে সেলিব্রেট করার কারণ। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ফান্ডামেন্টাল ডিউটি মেনশনড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন, কোনটা ফান্ডামেন্টাল ডিউটি নয় নিচের মধ্যে? টু ব্রিং রিফর্ম, টু ডেভেলপ হিউম্যানিজম, হ্যাঁ এটাও ছিল। টু ডেভেলপ দ্য স্পিরিট অফ ইনকোয়ারি, এটাও ছিল, এটা সায়েন্টিফিক টেম্পারে ছিল, ঠিক আছে। টু ডেভেলপ দ্য স্পিরিট অফ হারমোনি, এটাও ছিল। টু ব্রিং রিফর্ম, রিফর্ম আনাটা কোনো ফান্ডামেন্টাল ডিউটিস নয়, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, which of the following does not come under the fundamental duty in the constitution of India, সেই একই রকম কোয়েশ্চেন যে কোনটা ফান্ডামেন্টাল ডিউটি নয়। সেফগার্ড পাবলিক প্রপার্টি, অ্যাবজিওর ভায়োলেন্স, এটা হবে। চেরিশ অ্যান্ড ফলো দ্য নোবেল আইডিয়াস দ্যাট ইন্সপায়ার্ড দ্য ন্যাশনাল স্ট্রাগল অফ ফ্রিডম, হ্যাঁ ফ্রিডম স্ট্রাগলকে চেরিশ করা ফান্ডামেন্টাল ডিউটি। এক্সারসাইজ অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, মানে ভোট দেওয়া, এটা কি ফান্ডামেন্টাল ডিউটি? ভোট দেওয়া না তো, এটা তো লিগাল রাইট, তো এইটাই হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি নয়। নেক্সটটা দেখো, টু আপহোল্ড অ্যান্ড প্রোটেক্ট দ্য সভারনিটি, ইউনিটি, ইন্টিগ্রিটি, এটা তো অবশ্যই ফান্ডামেন্টাল ডিউটি, তাহলে সি হলো। নেক্সট দেখো, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট কান্ট্রি টু ইনকর্পোরেট ফান্ডামেন্টাল ডিউটি ইন ইটস কনস্টিটিউশন, প্রথম কোন দেশ তাদের কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল ডিউটিসকে জায়গা দিয়েছে? তো যেখান থেকে আমরা নিয়েছি ইউএসএসআর, রাশিয়া। নেক্সট, fundamental duties are dash and not enforceable by law but are taken into account by the courts while adjudicating any matter, দেখো ফান্ডামেন্টাল রাইট হচ্ছে কি যেটা কিনা নট এনফোর্সেবল বাই ল, রেগুলেটরি, নন স্ট্যাচুটারি, স্ট্যাচুটারি নাকি কমন? স্ট্যাচুটারি হবে। স্ট্যাচুটারি মানে কি? পার্লামেন্ট হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিসকে এনেছে, অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না, পার্লামেন্ট এনেছে কি করে? ল এনে, হচ্ছে পার্লামেন্টের ল এনে আনা হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিসকে, সেই জন্য এটা স্ট্যাচুটারি হবে, ঠিক আছে। নেক্সট, which of the following article of the Constitution of India defines that the fundamental duties are only meant for the Indian citizen, not for foreigners? আচ্ছা, একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস যেরকম ফান্ডামেন্টাল রাইট, কিছু ফান্ডামেন্টাল রাইট হচ্ছে ফরেনারদেরকেও প্রোভাইড করা হচ্ছিল, তো দেখেছিলাম তো। ইন্ডিয়ানদের তো সমস্ত ফান্ডামেন্টাল রাইট ছিলই, কিছু আবার ফান্ডামেন্টাল রাইট হচ্ছে ফরেনারদেরকেও দেওয়া হচ্ছিল, মানে তারাও এনজয় করতে পারবে, কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু পুরোপুরি ইন্ডিয়ান সিটিজেনদের উপরে চলে, ঠিক আছে। কোনো ফরেনাররা কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস পালন না করলেও, মানে নাও করতে পারে। হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস, যদিও বা মানে কি বলবো, নন জাস্টিসিয়েবল, তুমিও যদি পারফর্ম না করো তো সরকারের কিছু করার নেই। হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিফাইন্স দ্যাট দ্য ফান্ডামেন্টাল ডিউটিস আর অনলি মেন্ট ফর দ্য ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড নট ফর ফরেনার্স, এটা হচ্ছে কোন আর্টিকেলে বলা হয়েছে? তো দেখো কোয়েশ্চেন দেখো, অপশান দেখলেই পেরে যাবে। 46-এর বিয়েতে কোনো ফান্ডামেন্টাল ডিউটিস নয়, 67-র এও কোনো ফান্ডামেন্টাল ডিউটিস নয়, 81-র এও নয়, দেখো একটাই আর্টিকেল আছে, সেটা হচ্ছে 51-এর এ, তো এইটাই হবে আনসার। নেক্সট, হুইচ ক্লজ অফ 51-এর এ, এবার দেখো ক্লজ থেকে কোয়েশ্চেন এসছে। 51-এর কোন ক্লজে বলা হচ্ছে যে টু ভ্যালিউ অ্যান্ড প্রিজার্ভ দ্য রিচ হেরিটেজ অফ আওয়ার কম্পোজিট কালচার, কম্পোজিট কালচার রিচ হেরিটেজের কথা কোথায় বলা হচ্ছে? দেখো প্রথমে বলি, দেখো এলিমিনেশনে যাব। প্রথম ক্লজে, মানে ক্লজ এতে কি ছিল? প্রথম ক্লজে যে ন্যাশনাল ফ্ল্যাগ আর অ্যান্থেমকে রেসপেক্ট করতে হবে, তো এখানে তো ওই যে রিচ হেরিটেজ কালচারের কথা তো বলা হয়নি, তাহলে এই অপশনটা হবে না। আচ্ছা, বিতে কি ছিল? যে হচ্ছে ন্যাশনাল মুভমেন্টটাকে চেরিশ করতে হবে, তো বিতে নেই। সিতে কি ছিল? সিতে হচ্ছে কি ছিল আমার, যে ইউনিটি ইন্টিগ্রিটিটাকে বজায় রাখতে হবে, তাই তো? তো এটাও হবে না, তাহলে ইউনিটি ইন্টিগ্রিটির কথা তো বলা হয়নি। ডিতে ছিল কি না, যখন ন্যাশনাল সার্ভিসের জন্য হচ্ছে দেশ ডাকবে তখন যেতে হবে, তো এটাও হবে না, তাহলে অপশান এফ এই ছিল।
যে রিচ হেরিটেজ আর কম্পোজিট কালচারটাকে আমাদের প্রিজার্ভ করতে হবে। তো এটাই হবে আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ফান্ডামেন্টাল ডিউটি স্টেটেড আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? এই নিচের কোনটা ফান্ডামেন্টাল ডিউটিজ? ঠিক আছে, সেফগার্ড প্রাইভেট প্রপার্টি সেফগার্ডের কথা ফান্ডামেন্টাল ডিউটিজে বলা হয়েছে। টু প্রোটেক্ট ডিগনিটি, টু ডিফেন্ড দ্য কান্ট্রি, টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। তো এখানে কি হবে? সেফগার্ড প্রাইভেট প্রপার্টি কোনটা এখানে কিন্তু নয় বলেনি, বলেছে কোনটা ফান্ডামেন্টাল ডিউটি এদের মধ্যে। প্রাইভেট প্রপার্টিকে সেফগার্ড করার কথা কোথাও বলা হয়নি, পাবলিক প্রপার্টিকে সেফগার্ড করার কথা বলা হয়েছে। প্রোটেক্ট ডিগনিটি, কোনো কারোর তো মানে কার ডিগনিটি প্রোটেক্ট করতে হবে সেটা তো বলেনি, তো এটাও হবে না। টু ডিফেন্ড দ্য কান্ট্রি, টু ম্যানেজ আচ্ছা ডিফেন্ড দ্য কান্ট্রি তো হবেই। ডিফেন্ড কান্ট্রি কখন ছিল? ওই সি ক্লজ সাব ক্লজ সিতে ছিল তো, না সি নয় সরি ডিতে ছিল যে ডিফেন্ড কান্ট্রিকে ডিফেন্ড করতে হবে যখন ন্যাশনাল সার্ভিসের জন্য দেশ ডাকবে। টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ারের কথা তো ফান্ডামেন্টাল ডিউটিজে কোথাও বলা হয়নি, এটা ফান্ডামেন্টাল রাইটে বলা হয়েছে, তো এটা হবে না। তাহলে কোনটা এখানে ফান্ডামেন্টাল রাইট? ফান্ডামেন্টাল ডিউটিস টু ডিফেন্ড দ্য কান্ট্রি। ঠিক আছে, নেক্সট দেখো, which of the following articles of the Indian Constitution mentions the fundamental duty, sovereignty, unity and integrity of India? দেখো সাব ক্লজ থেকে কোয়েশ্চেন এসেছে এমটিএস এ, ঠিক আছে, যে ইউনিটি ইন্টিগ্রিটির কথা কোথায় বলা হয়েছে? এক্ষুনি বলেছি ইউনিটি ইন্টিগ্রিটির কথা ক্লজ সিতে বলা হয়েছে, তাই তো। বিতে কি বলা হয়েছে? বিতে হচ্ছে কি বলা হয়েছে? যে ন্যাশনাল স্ট্রাগলটাকে চেরিশ করতে হবে। সিতে হচ্ছে ইউনিটি ইন্টিগ্রিটি। ডিতে কি বলা হয়েছে? না হচ্ছে ন্যাশনাল সার্ভিস দিতে হবে। ইতে হচ্ছে ব্রাদারহুডের কথা বলা হয়েছে। তাই এটার আনসার কি হবে? 51-এর সি, ইউনিটি ইন্টিগ্রিটিটাকে রেখে চলতে হবে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেলস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন মেনশন দ্য ফান্ডামেন্টাল ডিউটি টু সেফগার্ড পাবলিক প্রপার্টি অ্যান্ড অ্যাবজিওর ভায়োলেন্স? কোনটাতে হচ্ছে পাবলিক প্রপার্টি আর সেফগার্ড করার কথা বলা হচ্ছে আর ভায়োলেন্স অ্যাবজিওর করার কথা বলা হচ্ছে? এই সাবক্লজগুলোর মধ্যে দেখো, আমি যে বলছিলাম সাবক্লজ থেকে কোয়েশ্চেন আসছে, এমটিএস এ পর্যন্ত কোয়েশ্চেন এসছে। এতে কি বলা হয়েছে? ন্যাশনাল ফ্ল্যাগ আর ন্যাশনাল অ্যানথেমকে হচ্ছে রেসপেক্ট করতে হবে। ডিতে কি বলা হয়েছিল? ন্যাশনাল সার্ভিস দিতে হবে, তাই তো। জিতে কি বলা হয়েছিল? এনভায়রনমেন্ট, ওয়াইল্ড লাইফ, লেক এগুলোকে প্রিজার্ভ করতে হবে, ঠিক আছে। আইতেই বলা হয়েছিল যে হচ্ছে পাবলিক প্রপার্টিটা হচ্ছে সেফগার্ড করতে হবে আর ভায়োলেন্স অ্যাবজিওর করতে হবে। তো এটার আনসার কি হবে? 51-এর এর আই সাবক্লজ। রেসপেক্ট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড ন্যাশনাল অ্যানথেম অফ এ ড্যাশ অফ এভরি ইন্ডিয়ান সিটিজেন। ঠিক আছে, এই ন্যাশনাল ফ্ল্যাগ আর ন্যাশনাল অ্যানথেমকে রেসপেক্ট করা, এটা কিসের পার্ট? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল ডিউটি নাকি লিগাল রাইট? কি হবে? ফান্ডামেন্টাল ডিউটি হবে, তাই তো। 51-এর এর সাবক্লজ এতে আছে, তাই তো। নেক্সট কোয়েশ্চেন দেখো, which of the following article says that it shall be the duty of every citizen of India who is a parent or guardian to provide opportunity for education to his child or as to the case may be ward between the age 6 to 14 year? ফান্ডামেন্টাল ডিউটিজ এর কোন সাবক্লজে হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী সমস্ত বাচ্চাদের তার গার্জিয়ানের আর্লি এডুকেশনটা প্রোভাইড করার অপরচুনিটি দেওয়ার কথা কোন সাবক্লজে বলা হয়েছে? কোন সাবক্লজে? লাস্ট সাবক্লজ তো 51-এর এর সাবক্লজ কে তে বলা হয়েছে, যেটা কততে অ্যাড হয়েছে? 86th নাম্বার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2002। নেক্সট সাবক্লজগুলো তোমরা ট্রাই করো, দেখো এটা তো এক্ষুনি আলোচনা করেছি, পেরে যাওয়ার কথা। নেক্সট, a father was speaking about the rich culture heritage of India to his young son and his teenager friends. The fundamental duty in which article was the father promoting? কিসে প্রমোট করছে? রিচ হেরিটেজ আর কালচার, তাই তো। রিচ কালচার আর হেরিটেজকে প্রমোট করছে, সেটা কোন ফান্ডামেন্টাল রাইটে বলা হয়েছে? দেখো সবকটা আগে আলোচনা করি। আচ্ছা, সিতে কি বলা হয়েছে? এতে তো ন্যাশনাল ফ্ল্যাগ অ্যানথেম রেসপেক্ট, বিতে হচ্ছে কি ন্যাশনাল স্ট্রাগলটাকে চেরিশ করতে হবে, সিতে কি ছিল? ইউনিটি ইন্টিগ্রিটি, তাই তো। ডিতে কি ছিল? ন্যাশনাল সার্ভিস দিতে হবে। ইতে ছিল হচ্ছে ব্রাদারহুড। তাহলে এরা তো সবাই ক্যান্সেল হয়ে গেছে।
এখানে ন্যাশনাল, এখানে কি ছিল, সিতে কি ছিল বললাম, ইউনিটি ইন্টিগ্রিটি, ডিতে হচ্ছে ন্যাশনাল সার্ভিস, ইতে হচ্ছে ব্রাদারহুড, তাহলে এফেই আছে রিচ হেরিটেজ কালচার, তাই তো। এফে তাহলে কি আছে, রিচ হেরিটেজ কালচার, যেটা কিনা ফাদার প্রমোট করছেন। Which of the following article about fundamental duties is related to the respect of national anthem? একটাই সাবক্লজে হচ্ছে ন্যাশনাল অ্যানথেম আর ন্যাশনাল ফ্ল্যাগকে রেসপেক্ট করার কথা বলা হয়েছে। কোন সাবক্লজ? এতে বলা হয়েছে, তাই তো। পরের অপশানগুলো নিজেরা একটু ট্রাই করো। নেক্সট কোয়েশ্চেন দেখো, fundamental duties were not placed in part 3 of the Indian Constitution because part 3 is CGL এর কোয়েশ্চেন, যে ফান্ডামেন্টাল ডিউটিসকে কেন ফান্ডামেন্টাল রাইটের সাথে প্লেস করে দেওয়া হলো না? কারণ এটা হচ্ছে ফান্ডামেন্টাল, কি কোয়েশ্চেন করেছে, কারণ পার্ট 3, দেখো কোয়েশ্চেনটা বুঝবে, বলেছে পার্ট 3টা কি, পার্ট 3টা কি, পার্ট মানে ফান্ডামেন্টাল ডিউটিসের কথা বলছে না, কিন্তু পার্ট 3 কিন্তু জাস্টিসিয়েবল, আর যেটা আমরা পড়ছি ফান্ডামেন্টাল ডিউটি সেটা নন জাস্টিসিয়েবল। পার্ট 3 কি জাস্টিসিয়েবল, মানে কি, যদি ভায়োলেশন হয় ফান্ডামেন্টাল রাইট এনফোর্সেবল বাই ল, তাই তো, কিন্তু ফান্ডামেন্টাল ডিউটি নয়, সেই জন্য পার্ট 3 কি জাস্টিসিয়েবল, পার্ট 4 এর এ নন জাস্টিসিয়েবল, সেই জন্য একসাথে প্লেস করা হয়নি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য প্রভিশন অফ ফান্ডামেন্টাল ডিউটিজ ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ডিউটিজ ইজ ইন্সপায়ার্ড বাই, কোন দেশের কনস্টিটিউশন থেকে ইন্সপায়ার্ড হয়ে ডিউটিসগুলো নেওয়া হয়েছে? ইউএসএ, ফ্রান্স, কানাডা নাকি ইউএসএসআর? ইউএসএসআর অবভিয়াসলি। Next question, and this is our last question. Okay, which of the following fundamental duty provision is similar to article 21A? 21A তে কি বলা হয়েছিল, 6 থেকে 14 বছর বয়সী, ডিফারেন্সটা কি? এখানে পেরেন্ট অপরচুনিটি প্রোভাইড করবে ফান্ডামেন্টাল ডিউটিসে, কিন্তু 21 এ থেকে স্টেট প্রোভাইড করবে, যে হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী বাচ্চার আর এলিমেন্টারি এডুকেশনটাকে এনশিওর করবে স্টেট, কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিসের যে যেটার কথা বলা হচ্ছে, যে সাবক্লজটার কথা, সেখানে তার প্যারেন্ট সেই অপরচুনিটিটা প্রোভাইড করবে। তো কি হবে লাস্ট, তো কে 11 নম্বর, এটাই হবে আনসার, 6 থেকে 14 বছর বয়স। তো এই ছিল আজকের ক্লাস, অনেক ছোট্ট ক্লাস। কোয়েশ্চেনগুলো নিজেরা প্র্যাকটিস করবে, যেই অপশানগুলো আলোচনা করলাম না নিজেরা চেষ্টা করবে বলতে পারছো কিনা দেখবে, কতখানি মেমোরাইজ করতে পারলে সেটা দেখো, আর ভালো করে পড়াশোনা করো, পরীক্ষা কিন্তু একদম সামনে চলে এসেছে, ভালো করে রিভিশন করো, ঠিক আছে? বেস্ট অফ লাক, টাটা।